ভদ্রলোক অনেকক্ষণ চুপচাপ ছিলেন, যেন নিজের কথা গুছিয়ে নিতে পারছিলেন না। তবে এবার নিজের আবেগ আর ঠান্ডা মাথায় ধরে রাখতে না পেরে একদম তীব্র গলায় বললেন, আপনি বিশ্বাস করুন, আমি একদম মিথ্যে কথা বলছি না। ঘরে ঢুকতেই আমি ঠিক এই দৃশ্য দেখলাম। বাবা পিছনের দিকে শুয়ে আছেন, দুটো হাত সামনের দিকে তুলে রেখেছেন, আর তার বুকে যে অসম্ভব যন্ত্রণা হচ্ছিল সেটা আমি পরিষ্কার বুঝতে পারছিলাম। কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না, শুধু ওই একটি ব্যাপার ছাড়া। তাহলে আপনি বলছেন যে আপনার বাবা সেই যন্ত্রণার মধ্যে কিছু বলতে পারছিলেন না, তবুও আপনি যখন তাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি কেবল সেই শব্দটি উচ্চারণ করতে পেরেছিলেন, সেটা আপনি পুরোপুরি বুঝতে পারেননি, তাই তো? দেখুন, ঘরের দরজা থেকে বিছানা অনেকটা দূরে ছিল। আমি তৎক্ষণাৎ ছুটে গিয়ে পৌঁছলাম, কিন্তু তখন মাথায় কিছুই আসছিল না। টেবিলের পাশে ওষুধের বাক্সটা রাখা ছিল, তা দেখেই আমার সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে বাক্সটা খুলে দেখলাম, কিন্তু কিন্তু কিছু বুঝতে পারলাম না। মনে হচ্ছিল বাবার বুকের ব্যথাটা বেড়েছে, তাই তার বুকে হাত বোলাতে গেলাম, কিন্তু বাবা আমাকে বারণ করলেন। তারপরই বুঝতে পারলাম তার ঠোঁট এমন ভাবে ফাঁক ছিল যেন তিনি কিছু বলার চেষ্টা করছেন। আমি তৎক্ষণাৎ বুঝে গেলাম কিছু একটা ঘটেছে। ঘরের দরজা খোলা ছিল, আর তখনই আমার মনে হলো বাইরে থেকে এসে কেউ এই কাজটি করেছে। তাহলে আপনি বলতে চাইছেন যে বাইরে থেকে কেউ এসে আপনার বাবার ক্ষতি করেছে, কিন্তু সমস্যা হলো আপনি তো কিছুই দেখেননি, আর আপনার বাবা তো কিছু বলার মতন অবস্থাতেও ছিলেন না। এমনকি যদি তার শরীরে বিষক্রিয়া থাকতো তাও তো তার একটা প্রমাণ পাওয়া যেত। তাহলে এত কিছু ঘটার পরও কেন আপনি এত নিশ্চিন্তভাবে ভাবছেন যে এটি কেবলমাত্র একটি পরিকল্পিত হত্যাকাণ্ড? ডাক্তারের রিপোর্ট অনুযায়ী বাবা মোটামুটি সুস্থ ছিলেন, কিন্তু হঠাৎ করে ওই বুকে যন্ত্রণা। ডাক্তার বলেছিলেন কিছুদিনের মধ্যে যা হবার তা হয়ে যাবে, কিন্তু যদি সেটা না হয়ে থাকে, যদি আসলেই কিছু অস্বাভাবিক ঘটেছিল, তাহলে এই যন্ত্রণার কারণ কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না। ওষুধের বাক্সটাও ঠিক ছিল, সবকিছু সঠিক ছিল, কিন্তু কি কারণে হঠাৎ করে এই ঘটনা ঘটল, এটা তো আমি বুঝতে পারছি না। তাহলে আপনি কি বলতে চাইছেন আপনার বাবা আসলে কিছু বলার চেষ্টা করেছিলেন, এবং তার সেই অবস্থা দেখে মনে হচ্ছে যে আপনার এখানে কোনো রহস্য লুকিয়ে আছে? হ্যাঁ, ঠিক সেটাই। বাবা এমন ভাবে কিছু বলার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কিছু বলতে পারলেন না। আর এখন যখন আমি সবকিছু খতিয়ে দেখি, মনে হয় যেন কোনো এক অজানা শক্তি তার মৃত্যুর সাথে জড়িয়ে গেছে। তাহলে আপনি নিশ্চিত যে এটি কোনো একটা দুর্ঘটনা নয়, কিন্তু যখন আপনি আপনার ভাইদের সন্দেহ করছেন তখন সেখানে একটা অদ্ভুত গোলমালও রয়েছে। এর মানে হয়তো এই মৃত্যুর পিছনে পরিকল্পনা বা ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে। কিন্তু ভাইদের অবস্থান কি, সেই সম্পর্কে আপনি কি কিছু জানেন? ভাইদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। বাবা যেসব সিদ্ধান্ত নিয়েছিলেন সেগুলো আমার পক্ষে সঠিক ছিল, কিন্তু তারা কখনো তা মেনে নেয়নি। তাহলে আপনি মনে করছেন যে উইল বা ব্যবসা নিয়ে কিছু সমস্যা ছিল, কিন্তু উইল তো ইতিমধ্যেই তৈরি ছিল, তাই না? ঠিক, এটা আমারও মনে হচ্ছে। ভাইদের তো কোনো কারণ ছিল না বাবাকে হত্যা করার, কিন্তু ঠিক কি ঘটেছে তা এখনো পরিষ্কার নয়। আমি সত্যি কিছুই বুঝতে পারছি না। এই জন্যই তো আমি আপনার কাছে এসেছি। আপনি যদি একটু ব্যাপারটা দেখেন, যদি আমার বাবা খুন না হয়ে থাকে, যদি স্বাভাবিক মৃত্যু হয়, তাহলে তো আমার কিছু বলার নেই, কিন্তু ডাক্তার তো বলেছিলেন কয়েক মাসের মধ্যে যা হবার তা হবে। তবুও যদি সেটা না হয়ে থাকে, ওষুধের বাক্সে সবকিছু ঠিক ছিল, ডাক্তারও সেটাই জানিয়েছিলেন, কিন্তু হঠাৎ করে ওই বুকে যন্ত্রণা শুরু হওয়া, এটা তো ডাক্তারও কিছু বুঝতে পারলেন না। শরীর সম্পূর্ণ স্বাভাবিকই ছিল। দেখুন মনমোহন বাবু, এমন অনেক মানুষই আছেন যাদের হৃদযন্ত্রের সমস্যা থাকে। মনে রাখবেন, শুধু যে ওষুধ তা নয়, মাঝে মাঝে কোনো মানসিক চাপ বা বড় ধরনের উত্তেজনা, এমনকি চিন্তা চাপিয়ে দিলে তা থেকেও হঠাৎ এমন সমস্যা হতে পারে। আচ্ছা, ডাক্তার কি জানিয়েছেন? ডাক্তার কিছুই বুঝতে পারছেন না, আর রিপোর্টে তো শরীরে কোনো বিষক্রিয়া বা কোনো অস্বাভাবিক কিছু ছিল না, শুধু হৃৎপিণ্ডের ক্রিয়া সামান্য ব্যাহত হয়েছিল। আর ভাগ্যিস আমি দ্রুত পৌঁছেছিলাম। যদি না আসতাম তাহলে আমি কখনোই জানতে পারতাম না বাবা চলে গিয়েছেন।
আসার পর অনেকক্ষণ পর দুই ভাই ফিরেছিল, আর কাজের লোকও এসে পৌঁছেছিল ওই বিকেলের দিকে। কিন্তু আপনিই তো বলছেন যে আপনার বাবা এতটা অসুস্থ ছিলেন, তাহলে তাকে একা রেখে বাইরে গেলেনই বা কিভাবে? ভুল বুঝছেন আপনি। আমাদের ব্যবসা ছোট নয়, ভীষণ বড়। মাঝে মাঝে আমাকে গিয়ে দেখাশোনা করতে হয়। ছোট ভাই, মেজো ভাই তো এইসব নিয়ে ব্যস্তই থাকে না। বাবা দুপুরে ঘুমাচ্ছিলেন, তার আগে আমি তার ঘরে অনেকটা সময় ছিলাম, অনেক কিছু নিয়ে কথা হলো। তারপর আমি কারখানায় গেলাম 5 মিনিট 10 মিনিটের জন্য, আর তারপরেই ফিরলাম। আর তখনই সব ঘটলো। তাহলে আপনি বলছেন আপনার বাবা সুস্থ ছিলেন, আপনি ঘরে ছিলেন না, অর্থাৎ বাইরে থেকে কেউ এসে তার ক্ষতি করতে পারে। কিন্তু সমস্যাটা হলো আপনি তো কিছুই দেখেননি। আর যদি আপনার বাবা কিছু বলার চেষ্টাও করেছিলেন, তাহলে কেন কিছু স্পষ্ট করে বলতে পারেননি? যদি কোনো ওষুধ বা কিছু পাওয়া যেত তাহলে তো আরেক রকম হতো। কিন্তু কেন আপনি এত নিশ্চিত যে এখানে অন্য কিছু ছিল, যেমন খুন বা কিছু? ডাক্তারের দেওয়া ওষুধের পরেও বাবার শরীর মোটামুটি ভালো ছিল। আসলে একটু একটু সুস্থ হচ্ছিলেন, হয়তো আরো কিছুদিন তিনি বাঁচতেন। ঠিক আছে, তাহলে প্রথমে আমি পোস্টমর্টম রিপোর্টটা দেখতে চাই। আর ডাক্তার যিনি আপনার বাবাকে দেখাশোনা করতেন তার সঙ্গে কথা বলতে হবে। এই ঘটনার পেছনে অনেক কিছুই থাকতে পারে। আপনি বরং এক কাজ করুন, থানার রিপোর্টে যে বিষয়টা দেখানো হচ্ছে সেটা আমার কাছে দিন। আর আপনার বাড়িতে নিশ্চয়ই টেলিফোন রয়েছে, সেই নাম্বারটা আমাকে দিয়ে যান। যদি প্রয়োজন হয় তাহলে আমি আপনাকে ফোন করে সবকিছু এসে দেখতে পাবো। ভদ্রলোক খাতায় সমস্ত কিছু লিখে দিয়ে তার ঠিকানা আর ফোন নাম্বার একবার আরও জানিয়ে চলে গেলেন। লোকটা চলে যাওয়ার পর ব্যোমকেশ দুহাতে নিজের মুখ চাপা দিয়ে গভীরভাবে চিন্তা করতে লাগলো। ভদ্রলোকের গলায় সোনার চেন আর হাতে দামি ঘড়ি, এটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে সে একজন শৌখিন মানুষ। ভদ্রলোকের অবস্থা বেশ ভালো। তার বাবার মৃত্যুর পর সম্ভবত উইলের সম্পত্তি আর ব্যবসা থেকে যে পরিমাণ অর্থ আসবে তা খুব কম নয়। ঠিক সেই কারণেই তো সন্দেহটা তিনজনের ওপরেই একসাথে ঝুলছে। ছোট ছেলে, মেজো ছেলে সবাই হয়তো উইলের বাটোয়ারা নিয়ে সন্তুষ্ট ছিল না, কিন্তু পুরোপুরি সন্দেহ মুছতে পারছি না। কিন্তু ভদ্রলোক তো নিজে এসে আমাদের কাছে বলেছেন, তাহলে তাকে কেন সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যাবে না? দেখো, উনি নিজেই এসে আমাদেরকে জানালেন সব, তাহলে প্রথমত আমাদের মনে হতে পারে যে উনি সন্দেহের তালিকায় নেই। কিন্তু আসল ব্যাপার হলো ওই উইলটা ঠিক কতটা তৈরি হয়েছিল সেটাই গুরুত্বপূর্ণ। যদি সম্পূর্ণ প্রস্তুত হয়ে গিয়ে থাকে তাহলে তাকে সন্দেহ করা যায়, আর যদি সেটা তৈরি না হয়ে থাকে তাহলে তাকে সন্দেহ করার কোনো প্রকৃত কারণ থাকছে না। তবে একটা বিষয় পরিষ্কার, বাবা মানে জগৎমোহন হালদার মৃত্যুর আগে আসলে কি বলতে চেয়েছিলেন সেটা ওনারা কেউই বুঝতে পারেননি। মনমোহন বাবুর কথা মতো বাবা ঠোঁট ফাঁক করে কিছু একটা বলার চেষ্টা করেছিলেন। হয়তো সুজয় কিংবা কুণালের নাম বলার চেষ্টা করেছিলেন, কিন্তু কি বলবেন সেটা পরিষ্কার হয়নি। ঠিক সেটাই তো আমাদের বার করতে হবে। আসলে দুটো ভাইয়ের নামও এমনভাবে যে উচ্চারণ করতে গেলে ঠোঁটের গঠন প্রায় একই রকম। এটা একটা গুরুত্বপূর্ণ ক্লু। তাহলে কি করতে যাচ্ছ? প্রথমে আমি পুলিশের কাছে যাই, তাদের থেকে জানা দরকার যে পোস্টমর্টম রিপোর্ট কি বলছে, কারণ সেটা থেকেই আমাদের অনেক কিছু জানতে হবে। যদি কোনো অস্বাভাবিকতা থাকে তবে সে বিষয়টা আলাদা, তারপর পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা না হয় তখনই ভাবা যাবে। সেদিন দুপুরের দিকে মনমোহন বাবুর এলাকার থানায় গিয়েছিলাম। কয়েকটি কথার পর অফিসার বললেন, দেখুন, সত্যি বলতে আমাদের তেমন সন্দেহ নেই। ভদ্রলোক অনেকদিন ধরে শরীরের দুর্বলতায় ভুগছিলেন, অনেক মাস ধরে সবার সঙ্গেই সমস্যায় ছিলেন। হতে পারে কোনো কারণে সেই সমস্যা বাড়াবাড়ি হয়ে গেছে, আর তখন ঘরে কেউ ছিল না, তাই। কিন্তু জগৎমোহন বাবুর ছেলে মনমোহন বাবু আমাদের জানিয়েছিলেন যে তিনি কিছুদিন আগে সুস্থ হয়ে উঠেছিলেন। আশা করি সেটা তিনি আপনাদেরকেও জানিয়েছেন। জানিয়েছে অবশ্যই, কিন্তু আপনি জানেন সমস্যা সহজে ঠিক হয় না। কিছুটা কমে আসতে পারে, কিন্তু পুরোপুরি নির্মূল হওয়া তো আর সম্ভব নয়। আসলে প্রথম দিকে জগৎমোহন বাবু বেশ ভালো জীবনযাপন করেছিলেন। দেখুন, এই ব্যবসাটা তার বাবার সূত্রে পাওয়া। জগৎমোহন বাবু সবসময় আর্থিকভাবে ভালো ছিলেন, তবে তার চরিত্রের দিক থেকে কিছু দোষের কথাও শুনেছি। কম বয়সী স্ত্রীর মৃত্যুর পর তিনি আর বিয়ে করেননি।
কিন্তু সেই সময় থেকেই তার চরিত্রে একটা অবনতি লক্ষ্য করা গেছে। এছাড়া আপনি তো জানেন মনমোহন বাবুর আসল নাম সুজন। মনমোহন নামটা তার একটা ভালো নামের মতো ছিল, যদিও পরিবারের মধ্যে এই নামেই পরিচিত ছিলেন। তার মেজ ছেলে সুজয় আর ছোট ছেলে কুণাল, তিনজনের মধ্যে বয়সের পার্থক্য খুব একটা বেশি ছিল না। অন্তত আমাদের খোঁজ খবর অনুযায়ী 3-4 বছরের পার্থক্য ছিল। কম বয়সে স্ত্রীকে হারানোর পর তিনি আর দ্বিতীয়বার বিয়ে করেননি এবং বাড়িতে কাজের লোক রেখেই সন্তানদের মানুষ করেছেন। তবে তার চরিত্রে যেই অবনতি ছিল সেটা পরবর্তীতে আমাদের তদন্তে বেরিয়ে এসেছে। এটা তো বেশ ভালোভাবেই খোঁজখবর নেওয়া হয়েছে, তবে সেটা কি সেভাবে কাজে লাগছে? যাই হোক, হতে পারে জগৎমোহন বাবুর আত্মীয়, পরিচিতি কিংবা শত্রুদের ব্যাপারে কিছু খোঁজ পাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এমন একটা সময় খুন করার মতো পরিস্থিতি কিভাবে তৈরি হলো? যদি খুন হতো, শরীরে কোনো আঘাত লাগলেও তো দেখা যেত, তাই না? হ্যাঁ, সেটাই তো মূল সমস্যা। খুনি যদি খুন করতে চাইতো তাহলে সেটা ঠিক সময় করা খুবই কঠিন ছিল। তাছাড়া সেই সময় যদি খুনি আঘাত করত তো সে নিজেই মারা যেত। তারপর ঘরের মধ্যে কেউ ছিল না, এটা তো পরিষ্কার। তাহলে সেই সময়টা খুনি তাহলে অপেক্ষা করছিল কেন? অথচ ঘরের দরজা খোলাই ছিল। যে দরজাটা মনমোহন বাবু নিজে হাতে বাইরে থেকে বন্ধ করে দিয়ে গিয়েছিলেন, সেই দরজাটা খুলে কেউ ভেতরে ঢুকেছিল 10 মিনিটের মধ্যে, যেটা ওই সময়ে যথেষ্ট ছিল। পুলিশ অফিসারের সঙ্গে আরও কিছুক্ষণ কথা হলো, কিন্তু সত্যি বলতে আমার মনে হলো না যে তেমন কোনো নতুন তথ্য বেরিয়ে এসেছে। ব্যাপারটা তখনও রহস্যময়ই ছিল। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম পুলিশ অফিসার সেখানেই ছিল। থানা থেকে বেরিয়ে বললাম, জগৎমোহন বাবুর চরিত্র নিয়ে এতক্ষণ কাটাছেড়া করে আমার মনে হয় না তুমি কোনো লাভ করতে পারবে। কারণ যদি তার শত্রু থেকে থাকে তাহলে সে আগেই তাকে মারতে পারত। মৃত্যু পথযাত্রী মানুষকে হত্যা করে শত্রুপক্ষের লাভ খুব একটা বোঝা যায় না। তাছাড়া বাড়িতে ঢুকে কাজটা করাটা তো সোজা নয়। ঠিক বলেছ, কিন্তু এই সময় যে কোনো ব্যক্তির কাছেই কাজটা করা খুবই সহজ, যার ওই বাড়ির সমস্ত কিছুই জানাশোনা ছিল। তাই বারবার ঘুরে ফিরে সন্দেহটা কিন্তু ওই 3 জনের ওপরেই এসে দাঁড়িয়েছে। আমার মনে হয় প্রথমে মনমোহন বাবুর 2 ভাইয়ের সঙ্গে ভালো করে কথা বলে নেওয়া দরকার। খুনটা কিভাবে হলো তাহলে? শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, বিষও নেই, এমনকি এমনি এমনি হৃদযন্ত্র বন্ধ হয়ে গেল যে মানুষটার, যে সুস্থ হয়ে আসছিল। ভয় যে মানুষের জীবনকে দুর্বল করে, সেই মানুষকে ভয় দেখিয়ে কিংবা কোনো উত্তেজনা সৃষ্টি করা মারাত্মক বিশ্বের চেয়েও ভীতিকর হতে পারে। সামান্য উত্তেজনাতেও সেই মানুষের মৃত্যু ঘটতে পারে। আমার মনে হয় ঠিক সেইভাবে জগৎমোহন বাবু মারা গিয়েছিলেন। কারণ মনে আছে, যখন মনমোহন বাবু ঘরে ঢুকেছিলেন তখন কিন্তু জগৎমোহন বেঁচে ছিলেন এবং তিনি তার বুকেও হাত দিয়েছিলেন। তাহলে মানে তো এটাই হচ্ছে, মনমোহন বাবু যে মুহূর্তে ঘরে ঢুকেছিলেন তার আগেই কিছু একটা ঘটেছিল, আর তার রেশ কাটতে না কাটতেই মনমোহন বাবু ঘরে ঢুকেছিলেন। কিন্তু তিনি তো কাউকে দেখতে পেয়ে কিছুই বলেননি। তাছাড়া কারখানা থেকে তার বাড়ির দূরত্বও আশা করি একটু বেশিই হবে। সেই পথে আস্তে আস্তে যদি কাউকে দেখতেন সেটা তো জানাতেন। এখন এসব ব্যাপারটা তোলাই থাক, বুঝলে? চলো একবার বোসপুকুরের কাছ থেকে ঘুরে আসি। ও কোথায় যেতে চাইছে সেটা আমি তেমন বুঝতে পারলাম না, তবে বোসপুকুর গিয়ে তেমন কিছু নতুন তথ্য পেলাম না। শুধু বোসপুকুর গিয়ে একটা দোকানের সামনে আমাকে বেশ কিছুক্ষণ দাঁড় করিয়ে রেখে নিচে কোথায় যেন হাওয়া হয়ে গেল। প্রায় 15 মিনিট পর যখন ফিরে এলো তখন ওর মুখে একটা অস্থির ভাব ছিল। কুণাল হালদার বাবার অন্য কোনো গুণ না পেলেও একটা গুণ কিন্তু সে পেয়ে গিয়েছে, রেসের মাঠে যাওয়ার অসৎ সঙ্গ। কিন্তু কাজকর্ম কি? সে কিছু করে নাকি শুধু বাবার রেখে যাওয়া ব্যবসা আর সম্পত্তিতেই চড়ে বসেছে, সে বিষয়ে কিন্তু কিছুই জানা যায়নি। ছোট ভাইয়ের খোঁজে এখানে এসেছিলে? ও ইশারায় আঙুল তুলে দেখালো। আমি দেখলাম সামনে একটা ঘরের সামনে 3 জন দাঁড়িয়ে, তাদের মধ্যে একজন একটু লম্বা, যার দিকে আঙুল দেখাচ্ছিল। লোকটাকে দেখানোর কারণ ছিল মনমোহন বাবুর চেহারার সঙ্গে তার চেহারার সামান্য মিল। তবে অত দূর থেকে আর কিছু ভালোভাবে বোঝা গেল না।
একটু পরেই লোকগুলো একসাথে কোথাও চলে গেল। ওর সঙ্গে আমি বেশ কিছুক্ষণ তাদের পিছু নিলাম। একটা ছোট্ট গলির মধ্যে তারা ঢুকে পড়তেই ব্যোমকেশ যেন হঠাৎ উৎসাহ হারিয়ে ফেলল, এমনভাবে বলল, এবার ফিরে যাওয়া যাক, আজকের মতো অনেকই হয়েছে, চলো অজিত। ওর আচরণে কিছু একটা ছিল, যেন নতুন কিছু সংশয় তৈরি হয়েছে, অথবা কিছু খুঁজে পাওয়ার পরেও ও কিছু খোলসা করতে চাইছে না। সেই মুহূর্তে রহস্য আরও গভীর হয়ে উঠেছিল। এর মাঝেই কেটে গেল প্রায় 2 দিন। এর ফাঁকে ব্যোমকেশ কখন কোথায় বেরিয়েছে, কখন কোথায় গেছে, কি করেছে, তার সমস্ত কিছু আমি জানি না। আমি আর তাকে বিরক্ত করার চেষ্টাও করিনি। সত্যি বলতে এই মনমোহনবাবুর বাবা জগৎমোহনবাবুর কেসটা আমাকেও ঘাটিয়েছিল বেশ। জগৎমোহনবাবুর সাথে কি এমন হলো যে তার জন্য তিনি হার্ট অ্যাটাক পর্যন্ত করলেন? আর এমন কি কথা তার সামনে এসেছিল যে কথা শুনে তিনি এতটাই উত্তেজিত হয়ে পড়লেন যে নিজের শরীরের অসুস্থতা ভুলে গেলেন? হঠাৎ করে একটা অদ্ভুত সম্ভাবনা আমার মাথায় এলো। হয়তো এই মনমোহনবাবুর 2 ভাই, সুজয়বাবু এবং কুণালবাবু, এদের মধ্যে কারো এমন কোনো কথা তার সামনে এসেছিল যেটা তাকে আঘাত করেছে। তাহলে আজকেই ও সেই মেজো ছেলে মানে সুজয় হালদার নামের ছেলেটির পিছু করবে। ও কোনো কিছু খুলে বলে না বলেই আমায় এসব ভাবতে হয়। মনে মনে ঠিক করলাম ও আজ ফিরলে ওর কাছে সমস্ত কথা জানব। ও ফিরে এলো যখন, তখন মুখটা থমথমে ছিল। প্রথমে তাকে কিছু জিজ্ঞাসা করলাম না। হাত মুখ ধুয়ে যখন আমরা বসার ঘরে চা চুমুক দিচ্ছি, ও নিজেই বলল, আমি জানি তুমি একটু মনক্ষুণ্ণই হয়েছো আমার উপরে। আসলে এই কদিন ধরে কোথায় যেতে হচ্ছে, কি করতে হচ্ছে আমি নিজেও ভালোভাবে জানি না, তাই তোমাকেও আর বলিনি। তবে তুমি চিন্তা করো না, খুব শীঘ্রই কিছু একটা জানতে পারবে। তবে এটা মনে রেখো যে এখন কেসটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে যেখানে আমরা 3 জনকেই সন্দেহ করছি। 3 জনকেই? মানে মনমোহনবাবুকেও পর্যন্ত? কিন্তু কেন? তুমি সেদিন দেখেছিলে, তোমার সঙ্গে আমি গিয়েছিলাম ওই কুণালের ওপর নজর রাখতে। তার বয়স অনেকটাই কম, সেই সবচেয়ে ছোট। তার সঙ্গে যে সমস্ত লোকেদের পরিচিতি তারা একটু বেশি বয়সের। তারা কেউই মানে সমাজের চোখে খুব ভালো লোক নন। ঘোড় দৌড়ের মাঠে যাওয়া, তারপর আরও অনেক রকমেরই নেশার সঙ্গে সে যুক্ত রয়েছে। ব্যবসা বলতে তেমন কিছুই নেই, তবে ব্যবসা করার চেষ্টায় আছে। সে চেষ্টা করতে গিয়েও এর আগেই বেশ কিছু টাকা ডুবিয়েছে। এখন আবার কোনো একটা ব্যবসার পরিকল্পনা করছে। এক্ষেত্রে তার প্রয়োজন টাকা। তার বাবা জগৎমোহনবাবু উইল করে ব্যবসার সমস্তটুকু দিয়ে যাচ্ছেন মনমোহনবাবুর হাতে। এবার মনমোহনবাবু যদি সেখান থেকে আলাদা কোনো টাকা কুণালকে না দেন, তাহলে কুণাল সেই টাকা দাবি করতে পারে না। মাসে মাসে যে টাকা তাদের জন্য বরাদ্দ হয়েছে সে টাকায় তাদের বেশ ভালোভাবেই কেটে যাবে। জগৎমোহনবাবু খুব ভেবেচিন্তেই সে উইল করেছিলেন, যাতে ভবিষ্যতে বিয়ের পরে তাদের সংসার চলে যায়, সেই টাকায় অসুবিধা না হয়। কিন্তু খোলামকুচিভাবে টাকা খরচা করলে সেটা কিন্তু আর থাকবে না। আর বাকি 2 জন, ওই সুজয়বাবু? হ্যাঁ, সুজয়বাবুকে তুমি বাবুই বলতে পারো। তার বয়স অনেক বেশি, আর তার ব্যাপারে খোঁজ নিয়ে জানলাম যে বাইরে তেমন তার কোনো খারাপ স্বভাব টভাব নেই। একটা ব্যবসা আছে, ইম্পোর্ট এক্সপোর্টের কোনো একটা ব্যবসার সঙ্গে সে যুক্ত, কিন্তু ব্যবসা বর্তমানে খুব একটা ভালো জায়গায় নেই। তার ঘোড়দৌড়ের মাঠে যাওয়ার অভ্যেসও নেই, আর অন্যান্য নেশাও নেই। তবে তার মধ্যেও বাবার একটা গুণ খুব ভালোভাবেই এসেছে, সেটা হলো স্ত্রীলোকের। বিয়ে করেননি, তবে বেশ কিছু স্ত্রীলোকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা, এবং তার বাঁধা ধরা বিভিন্ন স্থান আছে যেখানে অন্তত সপ্তাহে 2 থেকে 3 বার তার যাওয়ার কথা আমি খোঁজ পেয়েছি। এই সমস্ত খবর তারই এক পরিচিত জনের কাছ থেকেই আমি উদ্ধার করতে পেরেছি। বর্তমানে তার ব্যবসা পোর্টের দিকে। বেশ বড় একটা অংশের টাকা সেখানে ঢোকাতে না পারলে তার ব্যবসা বাঁচানো আর মোটেই সম্ভব হবে না। এমনকি সুজয়বাবু নাকি মনমোহনবাবুকে এই ব্যাপারে জানিয়ে টাকাও চেয়েছিল, কিন্তু মনমোহনবাবু সে টাকা দিতে রাজি হয়নি। কেন? প্রথমত মনমোহনবাবু কিছুতে টাকা দিতে রাজি ছিলেন না, কারণ এর আগেও তার ব্যবসা ছিল, সে অনেক টাকা লোকসান করেছে। কুণাল যেভাবে টাকা যথার্থভাবে উড়িয়ে দিয়ে ব্যবসায় ঘাটতি করত, সুজয়বাবু সেটা করতেন না। কিন্তু তার ওই স্ত্রী লোকের প্রতি আকর্ষণ তাকে ব্যবসা থেকে
মাঝে মাঝে বিচ্যুত করত, আর সেই কারণে তার টাকা অন্য কেউ ভোগ করত এবং সেই সুযোগে তার ব্যবসা ডুবে যেত। মনমোহনবাবু কিন্তু টাকার ব্যাপারে খুব হিসেবি। তার বাড়িতে যে কাজের লোকটি আছে, সেই কাজের লোকটি তাদের বাড়িতে রান্না এবং অন্যান্য ছোটোখাটো কাজ করে। তবে সেই লোকটি আজ প্রায় বছর দুয়েক ধরে তাদের বাড়িতেই রয়েছে। খুব বেশি দিন মনমোহনবাবু কাজের লোক বাড়িতে রাখেন না। তার প্রধান কারণ হলো তাকে বেশি টাকা দিতে হয় এবং তাছাড়াও আরও অনেক সমস্যাই হতে পারে। কিন্তু সামান্য টাকা বাঁচানোর জন্য তো আমরা মনমোহনবাবুকে সন্দেহ করতে পারি না যে তিনি নিজের বাবাকে খুন করেছেন। এই কারণে হয়তো তাকে সন্দেহ করতে পারি না, কিন্তু অন্য একটা কারণে পারি। মনমোহন বাবুর কাছে বাবা উইলের ঠিকানা থেকে কথাবার্তা বলে আমি জানতে পেরেছি জগৎমোহন বাবু কিন্তু নিজের উইলটা সম্পূর্ণভাবে বদলে ফেলেছিলেন। উকিলের সঙ্গে তার বারবার বিভিন্ন কথাবার্তা হয়েছে, আর উকিলের মনে হয়েছিল হয়তো জগৎমোহন বাবু নিজের সিদ্ধান্ত বদলাতে চেয়েছিলেন শেষের দিকে। কারণ যত দিন ধরে তিনি অসুস্থ হয়ে পড়ছিলেন ততই তিনি তার 3 ছেলেকে আরও অনেক কাছে চাইছিলেন। তো সেক্ষেত্রেই তিনি ছোট ছেলে এবং মেজ ছেলের প্রতি করা অন্যায় মুছে দিতেই চাইছিলেন, কিংবা তারা যদি শর্তে গিয়ে কোনোভাবে কিছু করতে চাইতো তবে উইল বদলে ফেলতে পারতেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের কথা হলো এই ব্যাপারে জগৎমোহন বাবু যে কাউকে কিছু বলেননি সে ব্যাপারে উকিল নিশ্চিত। অর্থাৎ মনমোহন বাবুর জানার কথা নয় যে জগৎমোহন বাবু উইল বদলাতে চেয়েছিলেন। সেক্ষেত্রে তো আমরা মনমোহনবাবুকে সন্দেহের তালিকা থেকে দূরে রাখতে পারি। তিনি যখন জানতেন না তখন কেন তিনি কাজটা করতে চাইবেন? ও অদ্ভুতভাবে তাকালো আমার দিকে। ওর চোখে মুখে এক রহস্যময় হাসি ছিল। তারপর আস্তে আস্তে বলল, একটা কথা তুমি বারবার ভুলে যাচ্ছ। জগৎমোহন বাবু কিংবা উকিল কেউই মনমোহন বাবুকে কিছু জানায়নি। কিন্তু এমন তো হতেই পারে খবরটা তিনি জানতে পেরেছেন কোনোভাবে, কিংবা কোনোভাবে তিনি সন্দেহ করতে পেরেছিলেন যে তার বাবার কোনো কথা থেকে, আর তাকেই যদি খুব সহজেই সরিয়ে দেওয়া যায় তাহলে তো আর কোনো ঝামেলাই থাকবে না, তাই না? তার মৃত্যুর পর তার বর্তমান উইলটাই কার্যকারী হবে, অন্য কোনো উইল করার সুযোগ আর তিনি পাবেন না। মানে বর্তমানে যেটা হচ্ছে আর কি। এটা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। এমনও হতে পারে যে মনমোহনবাবু তার বাবার উইল বদলানোর ব্যাপারে কোনো ধরনের আঁচ পেয়েছিলেন, আর সেই কারণেই হয়তো তিনি এতটা উত্তেজিত হয়ে ওঠেন। জগৎমোহনবাবুর মৃত্যুর পর উইলটি কার্যকারী হবে এমনটাই নিশ্চিত তার মনে ছিল। বললাম, তাহলে তার বাবার উইল বদলানোর ব্যাপারে কিছু জানতে পেরেও মনমোহনবাবু কি সত্যি নিজের বাবাকে হত্যা করতে পারেন? যদিও এখনো পর্যন্ত পুরোপুরি নিশ্চিত কিছু বলা যাচ্ছে না, তবে মনমোহন বাবুর আচরণ, তার বাবার সাথে সম্পর্কের জটিলতা আর তার চারপাশের পরিস্থিতি সবকিছুই এটাকে আরো সন্দেহজনক করে তুলছে। তার উপর সে যদি জানতো যে তার বাবা উইল বদলাতে চেয়েছিলেন, সেই কাজের জন্য কিন্তু তার মানসিক প্রস্তুতিই থাকতে পারে। যদি তার জীবনে কোনো ক্ষতি বা ঝামেলা থাকতো তবে এই মৃত্যু তার জন্য সুযোগ হতে পারে। তার মানে তুমি 3 জনের ক্ষেত্রেই মোটিভ খুঁজে বার করতে পেরেছো এবং সেই মোটিভের ওপরে সন্দেহ করতে পারছো। কিন্তু আমার মনে হচ্ছে তোমার সন্দেহটা আসলেই অলীক। তোমার ধারণা কি বলো তো? তোমার কি মনে হয় ওই জগৎমোহন বাবুর মৃত্যুর ব্যাপারে? একটু শুনি। দেখো, অনেক ভাবনা চিন্তা করে আমি একটা ধারণা বের করেছি। মনমোহনবাবু জানিয়েছেন তিনি মৃত্যুর আগে ছুটে গিয়েছিলেন তার বাবার কাছে, কিন্তু তিনি একবারও জিজ্ঞাসা করেননি কে তার ক্ষতি করেছে। সেই মুহূর্তে মনমোহনবাবুর মাথায় কথা আসার কথাও ছিল না যে কেউ জগৎবাবুকে খুন করেছে। বিশেষ করে যে মানুষ হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন, তার যে কোনো সময়ে যা কিছু হতে পারে। এ মুহূর্তে জগৎমোহনবাবুর মুখ থেকে বেরিয়ে আসে একটা কথার আদ্যক্ষর, যেটা আসলে সুখ নাকি কু সেটা বোঝা যায় না। সেটা যদি মনমোহনবাবু ভালোভাবে শুনতেন তাহলে হয়তো তার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যেত, কিন্তু মনমোহনবাবু সেটার ওপর নির্ভর করে তিনি অন্য কাউকে খুন করেছেন এমন কথা কিভাবে বলতে পারেন, বিশেষ করে খুনের কোনো প্রমাণ না থাকলে? খুনের একটা মাত্র প্রমাণ আছে। খুনের প্রমাণ হলো এই দরজাটা। মনমোহন বাবু যখন ঘর থেকে বাইরে গিয়েছিলেন সেই সময় ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল, কিন্তু যখন মনমোহন বাবু ঘরে ফিরে আসেন তখন দরজাটা খোলা ছিল। জগৎমোহন বাবুর পক্ষে বিছানা থেকে উঠে দরজা খুলে দেওয়া সম্ভব নয়। এখন যদি মনমোহন বাবু মিথ্যে কথা না বলে থাকেন
তাহলে ওই দরজাটাই হলো খুনের আসল প্রমাণ। আর জগৎমোহন বাবুর ডাক্তার কিন্তু আমাদেরকে ঠিক একই কথা বলেছেন। এই মুহূর্তে জগৎমোহন বাবুর এমন কোনো শারীরিক কন্ডিশনে ছিলেন না যে বাইরে থেকে প্রচণ্ড আঘাত খাবার মতো সিচুয়েশনে তাকে পড়তে হতে পারে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। ও আবার বলল, ব্যাপারটা এমন নয় যে আমরা যাদের কথা বারবার ভেবে চলেছি তারাই খুনি। তাদের বাইরে এমন কেউ আছে যে আসলে কাজটা করেছে, কিন্তু তার অ্যালিবাই এবং তার বিরুদ্ধে প্রমাণ না থাকার জন্য সে সবার চোখের আড়াল থেকে বাইরেই রয়েছে। তুমি এর মধ্যে জগৎমোহন বাবুর বাড়ি গিয়েছিলে? জায়গাটা দেখেছো? বিশেষ করে তার কারখানাটা? না, ওখানে কালকে যাব। তাছাড়া কাল একবার পুলিশ অফিসার বাড়িতে আসবেন, তখনই তুমি, আমি আর পুলিশ অফিসার মিলে একসাথে কারখানাটা দেখে এবং বাড়ির আশপাশটাও দেখে নেব। আসলে এই দুটো দিন মনমোহনবাবু এবং তার দুই ভাইয়ের উপর নজর রাখতে গিয়েই কেটে গিয়েছিল। আচ্ছা, আজকের মতো এখানেই থাক। কাল সকালে বেরিয়ে আগে ওদিকটা ঘুরে আসি, তারপর না হয় ভাবা যাবে। পরের দিন আমরা জগৎমোহন বাবুর বাড়ি গিয়ে পৌঁছলাম। মনমোহন বাবুদের বাড়ির কাজের লোক বোধন আমাদের ভিতরে নিয়ে গেল। সামনের ছোট দরজা দিয়ে সোজা ঢুকে এখানে আসতে হয়। ঘরটায় একটা বিছানা, একটা টেবিল, টেবিলের ওপর ঔষধের বাক্স, পাশে জানলা, ছোট আলমারি, আলনা, আরও অনেক কিছু আছে। বাড়ি আসার পর বুঝতে পারলাম মনমোহন বাবু বা তার পরিবারের অর্থ থাকলেও তারা অতিরিক্ত খরচ করেননি। প্রয়োজন ছাড়া ঘরে সাজানোর কোনো জিনিসপত্র কোথাও নেই। ঘরের একপাশেই টেবিলের ওপর একটা মাত্র ফুলদানি, তাছাড়া আর কিছুই নেই। ঘরের দেয়াল থেকে শুরু করে সব কিছুতেই একটা মাঝারি মাপের ভাব রয়েছে। খুব বড় বা সস্তার কিচ্ছু নেই। বুঝতে পারলাম অর্থবান হলেও মনমোহনবাবু বা জগৎমোহনবাবু হিসেবে তারা ছিলেন খুবই সাদাসিধে। যদিও জগৎমোহনবাবু অন্য কোনো দিক থেকে অতিরিক্ত খরচ করতে পছন্দ করতেন, কিন্তু হয়তো মনমোহনবাবু তা করেননি। শুনেছিলাম সুজয় এবং কুণাল জগৎমোহনবাবুর দুটো গুণ পেয়েছে। ঘর দেখে বেরিয়ে এলাম। একটু দূরে গিয়ে ব্যোমকেশ বলল, 1 মিনিট, আমি মনে হয় আমার কলমটা ফেলে এসেছি, এক্ষুনি আসছি। এই বলে ও 1 মিনিটের জন্য ঘরে ঢুকলো, আবার বেরিয়ে এলো। ওর হাতে কলম। তবে প্রশ্ন হলো, সেই কলমটা ওর কাছে কখন ছিল? এর আগে আমি কখনোই ওকে কলম নিয়ে ঘুরতে দেখিনি। এ ঘটনাটি আমাকে ভাবিয়ে তুলেছিল, কিন্তু আমি তখনও কিছু না ভাবলেও ও নিশ্চয়ই কিছু একটা লক্ষ্য করেছে। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে গিয়ে পৌঁছলাম কারখানায়। কারখানাটা বেশ বড় নয়, ছোট। মনমোহন বাবুর কাছে শুনেছিলাম এই কারখানাটা ছোট। তাছাড়া তাদের আরও একটি কারখানা আছে, সেটা বাড়ি থেকে অনেক দূরে। সেটা দেখার জন্য লোক রয়েছে। মনমোহনবাবু দুঃখের সঙ্গে বললেন, পারিবারিক এই ব্যবসা যদি আমার দুই ভাই ভালোভাবে দেখতো তাহলে কত সহজে ব্যবসাটা বড় করা যেত। কিন্তু তারা এইসব করবে না। তারা নিজের মতো নিজের কাজ করবে। এসব করতে গিয়ে কত টাকা ধ্বংস হয়েছে আপনি জানেন না। এখন আর কিছু বলি না। বাবা যখন চলেই গিয়েছেন তখন নাকি উকিল বলেছেন বাবাও ওদের নামে যে টাকা দিয়ে গিয়েছিলেন সেটা কিছুদিন পরে তারা হাতে পেয়ে যাবে। তখন আর আমার কি? বাড়িটা তো সবার নামে, ব্যবসাটা আছে আমার নামে। এখান থেকে মাসে কিছু হাত খরচা ওদের দেওয়ার কথা। তবে বাবা উইলে আমার চেয়ে বেশি টাকা ওদেরকে দিয়ে গেছে, যাতে তাদের সমস্যা না হয়। আচ্ছা মনমোহন বাবু, সেদিন যখন আপনি কারখানার দিকে যাচ্ছিলেন বাড়ির সেই গেটটা পেরিয়ে আসতে হয়েছিল আপনাকে, কিন্তু আসার সময় কি আপনি রাস্তার পাশে কাউকে দেখেছিলেন? দেখুন, রাস্তা দিয়ে তো অনেকেই যাতায়াত করে। সেই সময় হয়তো কেউ না কেউ রাস্তা দিয়ে যাচ্ছিল, কিন্তু তাদের মধ্যে কাউকে মনে রাখবো কি করে বলুন তো? আমার কিন্তু মনে হচ্ছে সেদিন রাস্তায় কেউ ছিল। যেই সময় আপনি কারখানার দিকে চলে যান সেই সময় সুযোগ বুঝে সে ঘরের ভেতরে ঢুকেছিল এবং কিছুক্ষণের মধ্যে সে সেখান থেকে বেরিয়েও আসে। সে জানতো ওই সময় আপনি বেরিয়ে ঠিক কারখানাতেই গিয়েছিলেন এবং ঠিক কত সময় আপনার লাগবে সেটা আততাই নিশ্চয়ই জানতো।
কিন্তু এটা কেউ কি করে জানলো? আর তাছাড়া কতক্ষণ সময় লাগবে সেটা জানতে পারা মানে তো। এখানেই তো আসল ব্যাপারটা আছে। মনমোহন বাবু, একটু মনে করে বলুন তো, আপনি হঠাৎ করে কেন বাড়ি থেকে কারখানায় গিয়েছিলেন? এমনিই গেছিলেন নাকি কেউ আপনাকে ডেকেছিল? এখন আপনি বললেন বলে, তা না হলে ব্যাপারটা মনে পড়তো না। সেদিন আমাদের কারখানার কাজ যে দেখাশোনা করে দীপক আমায় ডেকেছিল কি একটা কাজের জন্য যেন। ওই দীপককে একবার ডেকে পাঠান তো। আর বলবেন না, সমস্যা যখন হয় চারিদিক থেকেই একেবারে হয়। সেদিন বিকেলে দীপক বাড়ি ফিরে যায়। তারপর থেকে দীপক আর কাজে আসেনি। এমনকি প্রচুর চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। দীপক কোথায় চলে গেছে কেউ জানে না। দীপক এখানে একাই থাকতো, তাই। ও কি এখানেই থাকতো? মনমোহনবাবু ঠিকানাটা লিখে দেন। তারপর আমরা সোজা গিয়ে পৌঁছলাম সেই ঠিকানার বাড়িতে। গিয়ে দেখা গেল সত্যি দীপক সেখানে নেই। আশেপাশের লোকেরা জানালো এটা বাড়িতে অনেক দিন হয়ে গেল, তারা কেউ কাউকে দেখেননি। আমরা চিন্তায় পড়ে গেলাম, কারণ একমাত্র রাস্তা ছিল যদি দীপক কিছু জানতো তাহলে তার কাছ থেকে কিছু তথ্য পাওয়া যেত। এখন তো আপনার মতো আমারও মনে হচ্ছে যে ব্যাপারটা সহজ নয়। যদি সেদিন সত্যি সত্যি ওই সময় দীপককে দিয়ে কেউ মনমোহন বাবুকে ঘর থেকে সরানোর চেষ্টা করে থাকে, তাহলে সেই সময় কেউ ঘরে ঢুকেছিল এবং ঘরে ঢুকে কিছু করেছিল। তোমার কি মনে হচ্ছে বলো? তুমি মনমোহনবাবু আর তার দুই ভাই, তাদের সবার এত বড় বড় মোটিভ থাকা সত্ত্বেও তাদের সন্দেহ না করে অন্য কাউকে সন্দেহ করতে চাইছো। দেখো, যদি ওদের মধ্যে কেউ কাজটা করত তাহলে তো তাদের অন্য কাউকে দিয়ে কাউকে সরাতে হতো না, বাড়িতে এমনি ঢুকতে পারতো। সুজয়বাবু এবং কুণাল সেদিন ছিল না। সুজয়বাবু সেদিন তার ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার কাজের জন্য তারই দুজন লোকের সঙ্গে কলকাতার অন্য একটা জায়গায় একটা মিটিংয়ে ছিলেন। আর কুণাল সেদিন ঘোড় দৌড়ের মাঠে গিয়েছিল তার সেই দুই সঙ্গীর সঙ্গে, এবং সেখানে সে দুপুর অবধি ছিল। কিন্তু তাহলে কে? ওরা যদি কেউ না থাকে তাহলে জগৎমোহন বাবুর শত্রু কে ছিল? কে তাকে মারতে চেয়েছিল? আমি জগৎমোহন বাবুর ইতিহাস নিয়ে খুঁজতে গিয়েছিলাম। তার চরিত্রে অনেক দোষ খুঁজে বার করেছি, কিন্তু ভালো কোনো কিছু খুঁজে বার করতে পারিনি। তাছাড়া আমি তো সবসময় মোটিভের দিকেই দৌড়েছি। অবশ্যই মোটিভ প্রয়োজন। আমি যে মোটিভ খুঁজেছি তা হলো, কিন্তু বর্তমানের সাথে অতীতের কোনো মোটিভ আমি মেলাতে পারিনি, বিরুদ্ধে কোনো প্রমাণও ধরতে পারিনি। তাই আমি অপরাধী পর্যন্ত পৌঁছাতেও পারিনি। তবে এটুকু আমি বলতে পারি, এই কেসে জগৎবাবুর ইতিহাস অবশ্যই জড়ানো রয়েছে। এই কথায় আমি আর অফিসার একবার মুখ চেপে বসলাম। তারপর আমরা সেখান থেকে ফিরে এলাম। ওর কথায় আমরা তিনজন মিলে আবার সেদিন সন্ধ্যার পর একটু রাতের দিকে দীপকের বাড়ির কাছাকাছি একটা অন্ধকার জায়গায় লুকিয়ে অপেক্ষা করতে লাগলাম। আমাদের সন্দেহ ছিল দীপক শহর ছাড়েনি। সে দিনের বেলায় কারো নজরে পড়ে না, কিন্তু রাতের বেলায় ঠিক তার বাড়িতে এসে পৌঁছবে। আচ্ছা, আপনি নিশ্চিত যে দীপক বাড়িতে ফিরবেই? অপরাধী এখনো আন্দাজ করতে পারেনি যে আমরা তাকে সন্দেহ করেছি। তার জন্যই তো মনমোহনবাবুর বাড়ি থেকে বেরিয়ে আসার সময় দীপকের ব্যাপারে আমি ওনাকে অতটা উদাসীনতা ভাব দেখালাম। মনে পড়ল মনমোহন বাবুর বাড়ির থেকে বাইরে আসার সময় ও বলেছিল, আপনি হয়তো ঠিকই বলেছেন, আমি অতিরিক্ত ভাবছি। ব্যাপারটা হয়তো সত্যি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধের জন্যই হয়েছে। আর এই দীপকের ব্যাপারটা হয়তো কাকতালীয় কোনো কাজেই তাকে দেশের বাড়ি যেতে হয়েছে। আপনাকে বলার সুযোগ হয়তো পাইনি। আপনি যে কি ভাবছেন সেটাই আমি বুঝতে পারছি না। আপনার কাজের কথা এর আগেও আমি শুনেছি, কিন্তু এই প্রথমবার আপনার সঙ্গে এমনভাবে কাজ। এমন সময় একটা চিৎকার শুনে হতভম্ব হয়ে গেলাম আমরা। দীপক, পালিয়ে গিয়ে কিন্তু কোনো লাভ নেই। তুমি যদি পালাতে চাও তাহলে আমি কিন্তু গুলি করতে বাধ্য হব। আমি বুঝলাম এই লোকটি পালানোর চেষ্টা করলেও তাকে সহজে ছেড়ে দেওয়া যাবে না। আমরা তার পিছনে দ্রুত এগিয়ে গেলাম। লোকটি সোজা বড় রাস্তা ধরেনি, সে অদৃশ্য হয়ে গেল ছোট এক গলিতে। সেখানে জানলা বা আলো ছিল না। একটু হাল ছেড়ে না দিয়ে শান্ত ঠান্ডা মাথায় চলতে থাকলেন। আমি অনুসরণ করছিলাম, কিন্তু আমাদের সবটা পর্যবেক্ষণ করে চলতে হচ্ছিল। কিছুক্ষণ পরেই একটা তীক্ষ্ণ শব্দ শুনতে পেলাম। লোকটি কোথাও পড়ে গেছে বা বাধার মুখোমুখি হয়েছে।
তখন অফিসারের কণ্ঠ শুনতে পেলাম। আপনারা চিন্তা করবেন না, আমি তাকে ধরতে পেরেছি, এখানে আসুন। আমরা একটু থমকে দাঁড়িয়ে গেলাম, তারপর দ্রুত অফিসারের দিকে এগিয়ে গেলাম। কিছু মুহূর্ত পরেই আমরা দেখতে পেলাম লোকটি হাতে ধরা পড়েছে। তার দৃষ্টি সোজা আমাদের দিকে, যেন সে জানে আর পালানোর কোনো সুযোগ নেই। তোমাকে বলেছিলাম না দীপক, পালিয়ে কোনো লাভ নেই। তুমি নিশ্চয়ই কিছু জানো, তাই পালাচ্ছিলে। লোকটি নিঃশব্দে মাথা নিচু করে বলল, হ্যাঁ জানি। এটা ছিল সেই মুহূর্ত যেখানে সবকিছু পরিষ্কার হয়ে গেল। দীপক হলো সেই ব্যক্তি যে জগৎমোহনবাবুর রহস্যের মূল চাবিকাঠি। তার পালানোর চেষ্টা ছিল তার অপরাধের প্রমাণ। এবার দীপকের মুখ থেকে বেরিয়ে আসবে সেই সব গোপন তথ্য, যা হয়তো দীর্ঘ সময় ধরে লুকিয়েছিল। দীপক, এখন তুমি সব বলবে। আমি জানি তুমি জানো কে ছিল এই হত্যার পিছনে। দীপক ভয়ে কাঁপতে কাঁপতে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তার মুখে তখন এক ধরনের দ্বিধা ছিল। কিছু মুহূর্ত চুপ থাকার পর সে হঠাৎ করেই মাথা তুলে বলল, আপনার সন্দেহ সঠিক। আমি একটা কাঠ পেয়েছিলাম। সে কাঠ পেয়েছিলাম মনমোহন বাবুর এক ভাইয়ের কাছ থেকে। তবে আমি জানতাম না যে ঘটনা এত বড় আকার ধারণ করবে। বলেছিল আমাকে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে হবে, তারপর আমি ফিরে এসে বলবো যে দেশের বাড়িতে গিয়েছিলাম। তাহলে তো দীপক, তুমি যেটা বলছো সেটা পুরোপুরি একটা সাজানো নাটক। কিন্তু যারা তোমাকে এসব করতে বলেছিল তারা চেয়েছিল যে তুমি আসলে কিছুটা সময় বাইরে থাকো, যাতে ঘটনাটা ধামাচাপা পড়ে যায়। কিন্তু তুমি জানলে না যে তারা এতটা দুঃসাহসী হবে। হ্যাঁ, আমি জানতাম না। বিশ্বাস করুন, আমাকে শুধু মেশিনের ত্রুটি নিয়ে কিছু জানানো হয়েছিল। সে সময় তো শুধু মনমোহন বাবুকে বাইরে নিয়ে আসার জন্য বলেছিল। কিন্তু আমি জানতাম না যে যে হত্যাকাণ্ডের মধ্যে আমি জড়িয়ে যাব। তুমি কি ভেবেছিলে যে কোনো কিছু ঘটলে তুমি শুধু আড়ালেই থাকবে? কিন্তু কেউ তো নিশ্চয়ই তোমাকে কিছু বলেছিল, সেই তোমাকে নির্দেশ দিয়েছিল, তোমাকে এটা করতেও বলেছিল। তার পেছনে তো একটা বড় উদ্দেশ্য ছিল, তাই না? হ্যাঁ, আমি জানি না। আমি জানতাম না তারা কি করতে চেয়েছিল। শুধু আমায় বলা হয়েছিল 1 সপ্তাহ গা ঢাকা দিয়ে থাকো, সব ঠিক হয়ে যাবে। এখন মনে হচ্ছিল দীপক নিজের বিপদ থেকে মুক্তি পেতে চেষ্টা করছে। তবে কিছু কিছু কথা তার কথা দিয়ে স্পষ্ট হয়ে যাচ্ছিল যে দীপক আসলে পুরো ঘটনা জানত, কিন্তু সেই ভয় এবং বিপদের কারণে অনেক কিছু বলেছিল। তোমার ভিতরে ভয় ছিল দীপক, তবে তুমি ঠিক জানলে না যে কি হবে। কিন্তু এখন সময় এসেছে দীপক, তুমি আমাদের জানাবে কে তোমাকে এই কাজে ঠেলে দিয়েছিল। আমি জানি না, কিন্তু আমি জানি একটাই কথা, ওরা ছিল জগৎমোহন বাবুর 2 ভাই। তাহলে আপনি বুঝে ফেলেছেন? আপনি কি বলতে চান? আমার বাবা জগৎমোহন বাবুর মৃত্যুর পেছনে কার হাত ছিল? বলুন, প্লিজ প্লিজ বলুন। এমনিতে তীব্র উত্তেজনার জন্য মনমোহন বাবুর কণ্ঠে একটু বিচলন ফুটে উঠছিল। ধরতে পেরেছি, তবে তার আগে আপনাদের বাবা জগৎমোহন বাবুর একটা ইতিহাসের কথা বলা প্রয়োজন রয়েছে। তাহলে বলুন, আপনি কি জানেন? আপনি নিশ্চয়ই জানেন আপনার পৈতৃক বাড়ি বা দেশের বাড়ি ছিল বারহাট্টা বলে একটা গ্রামে, বাঁকুড়ার কাছেই। সেই গ্রামে আপনি কখনো যাননি, কিন্তু আপনার বাবা নিশ্চয়ই সেই গ্রামের কথা আপনাকে বলেছিলেন, তাই তো? হ্যাঁ, শুনেছি। আসলে মায়ের মৃত্যুর সময় আমরা ওই গ্রামেই ছিলাম। তখন আমি ছিলাম মাত্র 10 বছর। এরপর আমাদের এখানে চলে আসা হয় এবং তারপর কখনো সেই গ্রামে ফেরার সুযোগ হয়নি। আপনি হয়তো জানেন যে আপনার মায়ের মৃত্যুর পর অনেকেই সন্দেহ করেছিলেন। কিছু মানুষ বলেছিল সেটা আত্মহত্যা, আবার কিছু মানুষের ধারণা ছিল সেটা খুন। হঠাৎ করেই আপনার বাবা আপনাদের 3 জনকে নিয়ে বারহাট্টা থেকে কলকাতায় চলে আসেন। এই পরিবর্তনের পেছনে একটা কারণ ছিল। আসলে আপনার বাবার চরিত্রে কিছু সমস্যা ছিল, যেটা আপনি নিজেও জানেন, এবং এখানে আসার পরেও সেটা আরও বেড়ে যায়। মনমোহন বাবুর মুখে একটা অস্বস্তি ছড়িয়ে পড়ে। সেই সময় বারহাট্টা গ্রামে পুলিশের আধিপত্য তেমন ছিল না, তাই আপনার বাবা সবকিছু ঢেকে দিয়ে আপনার মায়ের আত্মহত্যার ঘটনা বানিয়েছিলেন। সেই সময় টাকা পয়সাও কম ছিল না, ফলে এটাও সম্ভব ছিল। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার ছিল, বারহাট্টা গ্রামের মতো জায়গায় পুলিশের প্রভাব তেমন ছিল না। তিনি পুরো ঘটনার মোড় ঘুরিয়ে আপনাদের নিয়ে কলকাতায় চলে আসেন। আপনি জানেন কি, আপনার ছোটবেলাতে আপনাদের দেখাশোনা করতো একজন মহিলা।
তার নাম কি আপনি জানেন? মনমোহন কিছুক্ষণ চুপ করে থাকে, যেন অতীতেরই সেই যন্ত্রণাদায়ক স্মৃতিগুলো মাথার মধ্যে ফিরে আসছে। এরপর একটু অগোছালোভাবে বলে ওঠেন, মহিলা? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। নাম ছিল মঞ্জু বেগম। সে ছিল আমাদের বাড়ির একমাত্র কাজের লোক, কিন্তু সে কোথায় গেল জানি না। আমরা এখানে এসে সবাই তো আর সেই মানুষটাকে মনে রাখলাম না। মঞ্জু বেগম মনে হয় কিছুটা জানতো, আর তার নামই হলো এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কারণ যার পরিচয় গোপন রাখা হয়েছিল সেই মহিলার জীবন থেকে হয়তো অনেক কিছু ছিনিয়ে নেওয়া হয়েছিল। সেই মঞ্জু বেগমের ভাই ছিল বোধন। বোধন সবকিছুই জানতো, কিন্তু আসল সত্যি তো আপনি জানেন। জগৎমোহন বাবু আর আপনার সম্পর্কের মধ্যেও ছিল অনেক জটিলতা। 2 বছর আগে যখন আপনি কাজের লোকের জন্য হন্যে হয়ে খোঁজ করছিলেন, তখন বোধন নিজেই আপনার কাছে এসেছিল। অল্প টাকায় কাজ করতে চেয়েছিল যাতে তাকে কাজে রাখেন। আমি খোঁজ নিয়ে দেখেছি সম্প্রতি বোধন অসুস্থ ছিল এবং তাকে গ্রামে ফিরে যেতে হবে। তার আগেই ও কাজটা শেষ করে গিয়েছে। কি তাই তো বোধন? আমরা হঠাৎ দেখলাম মনমোহন বাবুদের বাড়ির কাজের লোক বোধন সেখানে এসে দাঁড়িয়েছে। অফিসার ওনাকে ধরে রেখেছেন। হ্যাঁ, আমি যা করেছি সেটাই সঠিক ছিল। হ্যাঁ, আমার পরিবারটা একটা লোকের জন্য ছাড়খাড় হয়ে গিয়েছিল, কিন্তু আমি ঠিক করেছিলাম এই অন্যায়ের প্রতিশোধ আমি নেব। টাকা থাকলেই তারা সব কিছু কিনে নিতে পারে, কিন্তু কর্মের ফল তো সবাইকেই ভোগ করতে হয়। বেশ, কাজটা তো হয়ে গেছে মনমোহন বাবু। এখন আমরা এখান থেকে উঠি। বাকি কাজটা অফিসার নিজেই করতে পারবেন। আমি আপনার সঙ্গে পরে না হয় আবার যোগাযোগ করব। আমরা বেরিয়ে এলাম। পথে নেমে আমি বললাম, কিন্তু সেই সময় ঘরে ঢোকার পর জগৎমোহন বাবু সু কিংবা কু কিছু বলার চেষ্টা করেছিলেন, সেটা কি ছিল? জগৎমোহন বাবু মৃত্যুর আগের মুহূর্তে নামটা ভুলে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তা পারছিল না। তার শরীরের প্রচণ্ড যন্ত্রণার জন্য তার মুখ থেকে শব্দ বেরোতে পারছিল না। তবে তার মুখের অভিব্যক্তি দেখে মনমোহন বাবু ভেবেছিলেন তিনি হয়তো সুজয় অথবা কুণালের কথা বলছেন। অর্থাৎ তার ফাঁক হওয়া মুখ থেকে শব্দটা সু আর কু, এই দুটি শব্দের মধ্যে বিভ্রান্তি ছিল। কিন্তু আসলে তিনি বোধন বলতে চাইছিলেন। উচ্চারণে বু, সু আর কু, এদের মধ্যে খুব একটা পার্থক্য নেই। আসলে মনমোহন বাবু বোধনকে বুধিন বলে ডাকতেন এবং সেই থেকেই এই বিভ্রান্তি ঘটেছিল। আমি অবাক হয়ে গেলাম। সত্যি তো, ব্যাপারটা আমার মাথায় আসেনি। তার মানে সু আর কুয়ের রহস্য এইভাবে বোধনের মাধ্যমে সমাধান হয়ে গেল। এটা একটা চমৎকার মোড় ছিল। আমি ভাবছিলাম ব্যোমকেশের সূক্ষ্ম বিশ্লেষণ একেবারে ঠিক জায়গায় গিয়ে পৌঁছেছে।